নমস্কার। আজকে উপরাষ্ট্রপতি নির্বাচন ছিল, কিন্তু গোটা নেপাল জুড়ে যে অসন্তোষের পরিস্থিতি তৈরি হয়েছে তা যেন অনেকটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মতন সংবাদ মাধ্যমের যে শিরোনাম এবং স্পেসটাকে খেয়ে নিয়েছিল। তার ফলে উপরাষ্ট্রপতি নির্বাচনের দিকে খুব একটা আলো পড়েনি। অথচ এই উপরাষ্ট্রপতি নির্বাচনটা জাতীয় স্তরের যে সমীকরণ, সেটার উপর একটা বড় একটা কিন্তু তার একটা ইম্প্যাক্ট বা প্রভাব আছে। কেন? কারণ আমরা দেখছি যে গত 5-6 মাস ধরে নরেন্দ্র মোদী এবং বিজেপি পরিবারের উপরে একটা নীতি পরিস্থিতি। সেটা হচ্ছে যে অপারেশন সিঁদুরের পরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যে খেয়াল খুশি মতন যা বলে চলেছেন তার একটা প্রভাব। বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি এখনো পর্যন্ত 1 বছরের সময় বেশি পেরিয়ে গেছে, বিজেপি সভাপতি নির্বাচন করা যাচ্ছে না, আরএসএস এর সঙ্গে টানাপোড়েন, নরেন্দ্র মোদীর বয়স 75-এ পৌঁছতে চলেছে, তিনি অবসর নেবেন কি নেবেন না সেই নিয়ে দলের মধ্যে থেকে একটা বিতর্ক উস্কে দেওয়া। তার ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 11 বছরের মধ্যে এই প্রথম বোধহয় বহুমুখী সমস্যার মুখোমুখি। ঠিক এমনই একটা পরিস্থিতিতে উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, খুব সাধারণ একটা ভোট, এবং যেখানে দেখা যায় যে শাসক জোট সবসময়ই জেতে। কিন্তু এবার কোয়েশ্চেনটা ছিল অন্য। কোয়েশ্চেনটা হলো যে লোকসভা এবং রাজ্যসভা এই দুই সভার যে মোট সাংসদ রয়েছে এনডিএর কাছে বা বিজেপি নেতৃত্বাধীন জোটের কাছে, দেখার ছিল যে সেই নাম্বারের থেকে এই এনডিএ জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন তিনি বেশি ভোট পান না কম ভোট পান। যদি কম ভোট পান তাহলে মনে করা যাবে যে বিজেপি বা শাসক জোটের ভিতর থেকে ক্রস ভোটিং হচ্ছে। আর যদি বেশি ভোট পান তাহলে বোঝা যাবে যে অপোজিশন থেকেও ভোট ভাঙিয়ে নিয়ে এসে ক্রস ভোটিং করিয়ে নিয়ে এসে একটা হায়ার নাম্বারে পৌঁছতে পারলো এনডিএ জোট। সেই দিক থেকে আজকে দেখা গেল যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর মুখে একটা চওড়া হাসি আজকে উপহার দিয়েছে এই ভোট। কেন? তার কারণ হচ্ছে যে এনডিএ প্রার্থী মহারাষ্ট্রের গভর্নর সিপি রাধাকৃষ্ণন তিনি আজকে ভোটাভুটিতে 452টি ভোট পেয়েছেন, এবং বিরোধী জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি তিনি ভোট পেয়েছেন মাত্র 300টি ভোট। এনডিএ জোটের যে বর্তমান ক্ষমতা দুটো হাউস মিলিয়ে আমার জানা 422, কিন্তু এত ছোট ছোট পার্টি আছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে কেউ বলছেন 425, কেউ বলছেন 427। তো এই যে 422 থেকে 427 যাই হোক না কেন, এই নাম্বারের থেকে 452টা অবশ্যই বড়। তো বড় কি করে হলো? বড় তখনই হবে যখন হচ্ছে অপোজিশন থেকে ভোটটাকে ক্রস ভোটিং করাতে পারবে। এবং ইন্ডিয়া ব্লকের স্ট্রেংথ হচ্ছে 315 লোকসভা রাজ্যসভা মিলিয়ে, সেখানে দেখা যাচ্ছে তারা 300টি ভোট পেয়েছে আর 15টি ভোট ইনভ্যালিড হয়েছে। তার ফলে ইন্ডিয়া জোটের ভেতর থেকেই একটা ক্রস ভোটিং হয়েছে বলে সন্দেহ তৈরি হয়েছে। আমাদের আজকে আলোচনা এটা নিয়েই যে এই যে ভোটাভুটি হলো এর ফল রাজনীতিতে কি পড়তে চলেছে। আমার সঙ্গে রয়েছেন দা ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। অমল দা, বেসিক কোয়েশ্চেন যে এটা কি ইন্ডিয়া জোট, তার উপর কি একটা বড় ধাক্কা? কোনো সন্দেহ নেই, বেশ বড় ধাক্কা। এই জন্যে বড় ধাক্কা যে রাহুল গান্ধীর নেতৃত্বে আবার নতুন করে ইন্ডিয়া জোট যাত্রা শুরু করেছিল, তার শরিকেরা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছিল, এবং এই যে সদ্য সমাপ্ত লোকসভার যে অধিবেশন, সেখানেও আমরা দেখছিলাম যে একটা ইউনাইটেড ফাইট এগেনস্ট মোদি গভর্নমেন্ট। এবং অপারেশন সিঁদুরের ক্ষেত্রেও দেখা গেল যে সরকারকে চেপে ধরার ক্ষেত্রে ইন্ডিয়া জোট জোটগতভাবে তারা লড়াইটা করেছে। এবং এই জায়গাতে একটা বড় কৃতিত্ব অবশ্যই রাহুল গান্ধীর। আমি এই জন্য বলছি কথাগুলো যে লোকসভা ভোটের কিছুদিন পরে দেখা গিয়েছিল যে বর্ষিয়ান রাজনীতিক কাশ্মীরের ফারুক আবদুল্লাহ তিনি বলেছিলেন যে ইন্ডিয়া জোটের এটাকে এখন ডিসমেন্টল করে দেওয়া উচিত, এটার আর কোনো পারপাস নেই, যে উদ্দেশ্য হয়েছিল হয়নি, এর আর কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু তারপরে রাহুল গান্ধী অনেক চেষ্টা চরিত্র করে কিন্তু জিনিসটাকে দাঁড় করান, এবং আমরা দেখছিলাম যে বিহারে তার যে অধিকার যাত্রা, সেখানেও বেশ কয়েকটি শরিক দলের নেতা মন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রী তারা ওখানে গিয়েছেন। আজকের যে রেজাল্টটা হলো তার মানে ইন্ডিয়া জোটে সংঘবদ্ধ হওয়া এইটা
মানে তার মধ্যে একটা ফাটল একেবারে স্পষ্ট। দুই হচ্ছে যে রাহুল গান্ধী যে এগোচ্ছিলেন এটা নিয়ে এই জোটের মধ্যে অনেক রকম প্রশ্ন আছে, আপত্তি আছে, আছে, এটাও খানিকটা কিন্তু চেক দিয়ে দেওয়া হলো আর কি। অর্থাৎ তিনি যে এগোচ্ছিলেন, তিনি যে ইন্ডিয়া জোটকে পুনরায় জাগরণ ঘটাচ্ছিলেন, সেটাকেও একটুখানি থমকে করে দেওয়া। এখানে আমার প্রশ্ন আছে, আপনি বলেন। না, এটা তো একটা দিক। আরেকটা দিক তো হচ্ছে যে অবশ্যই নরেন্দ্র মোদীর যেটা আলোচনা হচ্ছিল, যে নরেন্দ্র মোদীর তো সত্যি কথা বলতে কি খুবই চাপের মধ্যে, মানে নরেন্দ্র মোদী আচ্ছে দিনের কথা বলে ভারতে প্রধানমন্ত্রী হয়েছেন, সবচেয়ে বিশ্রী দিনের মধ্যে এই সময় ওনার কাটছে বিগত বেশ কয়েক মাস। এত খারাপ অবস্থা ওনার কখনো হয়নি। কিন্তু সেইখানে একটা এই নির্বাচন এবং সামনেই বিহার নির্বাচন, এনডিএ সেখানে কিন্তু একটা কোণঠাসা অবস্থার মধ্যে পড়েছে। শরিকি দ্বন্দ্ব, নন পারফরমেন্স, কারাপশন, এই সবকিছু, প্রতিষ্ঠান বিরোধিতা, এই সবকিছু মিলিয়ে, কর্মসংস্থানের অভাব, সবকিছু মিলিয়ে কিন্তু একটা বড় সমস্যা। এবং জাস্ট 2-2.5 মাসের মধ্যে নির্বাচন হবে। তার ফলে ডেফিনেটলি যে দুটো রাজনৈতিক মেরু তৈরি করার দিকে ভারতবর্ষ এগোচ্ছিল, আবার সেই জায়গাতে একটা ধাক্কা চলে এলো। এইটা নিয়ে অমলদা, মানে আমি একটা পাল্টা প্রশ্ন, আমার দ্বিমত আমার আছে, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বিহার ইলেকশনের আগে আর একটা মাইলস্টোন জায়গা আছে, সেটা হচ্ছে 17ই সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75 বছর বয়স হয়ে যাবে। এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে বিজেপির যারা 75 বছর হয়ে গিয়েছিল তাদের যে মার্গদর্শকের পথে পাঠিয়ে দিয়েছিলেন, তো তার ফলে তো একটা প্রশ্ন উঠেছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কি মার্গদর্শক হয়ে যাবেন কিনা এই 17ই সেপ্টেম্বরের পর। তো তিনি তো হতে চাইবেন না, মানে তার যে রাজনৈতিক যে উচ্চাকাঙ্ক্ষা এবং যে যাত্রা আমরা দেখেছি, তার ফলে আমরা বলতে পারি যে এই 17 সেপ্টেম্বরের আগে আজকের ভোটাভুটির যে ফলাফল মোদীর ব্যক্তিগতভাবে বিরাট বড় লাভ, একটা অক্সিজেন দিল এবং প্রাইম মিনিস্টারের জায়গাটাকে এবং অমিত শাহর জায়গাটাকে আবার পোক্ত করে দিল। এবার আমার যে প্রশ্নটা, যেটাতে আমি রাহুল গান্ধীর সাফল্য বা ব্যর্থতার জায়গাটা আসছি, সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস ছোট করে বলে রাখা দরকার, যে উপরাষ্ট্রপতি নির্বাচনটি হয় সম্পূর্ণ গোপন ব্যালটে, এবং গোপন ব্যালটে যদি কেউ ভোট দেন, তিনি কাকে ভোট দিচ্ছেন, এবং দুজন প্রার্থী লিখতে হয় ব্যালটে 1 বা 2, দুজন, প্রথম 1 নম্বর প্রার্থী বা 2 নম্বর প্রার্থী। তো এইখানে সেটা নির্বাচন কমিশনের মানে সরবরাহ করা বিশেষ কলম দিয়ে ওই টিকমার্কটা দিতে হয়। তার ফলে হচ্ছে যে গোপন ব্যালটে হচ্ছে কোন দলের কোন সাংসদ কাকে ভোট দিচ্ছেন এটা বের করা যায় না। তার ফলে আজকে যে ক্রস ভোটিং হয়েছে, এটা হতে পারে যে বিজেপির মধ্যে থেকে কেউ কেউ ক্রস ভোট করেছেন সুদর্শন রেড্ডির পক্ষে, আবার অপোজিশন থেকে কেউ কেউ ক্রস ভোটিং করেছে সিপি রাধাকৃষ্ণনের পক্ষে, এবং প্লাস মাইনাস করে দেখা গেছে সিপি রাধাকৃষ্ণন 452টি ভোট পেয়েছেন। এটা একটা যেমন এনডিএর কাছে একটা উচ্ছ্বাস বা একটা সেলিব্রেট করার মুহূর্ত, কিন্তু এটাও ঠিক যে মার্জিন আমরা দেখতে পাচ্ছি প্রায় 150টি ভোটের মার্জিন, 152 কম, সেটা খুব কম, লোয়েস্ট। জগদীপ ধনকর পেয়েছিলেন 528টি ভোট এবং 182 ভোটের মার্জিনে জিতেছিলেন। তার ফলে সেদিক থেকে আজকে সিপি রাধাকৃষ্ণনের যে জয়, সেই জয়ের গরিমাটা যদি সংখ্যাতত্ত্বের হিসেবে যাই তাহলে কম, একটু খাটো হয়, কিন্তু উপরাষ্ট্রপতি হিসেবে, দেশের উপরাষ্ট্রপতি হিসেবে জিতেছেন, সেটাই অনেক মর্যাদার। তো সেই তুল্যমূল্য হিসেবে আমি যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি অমলদা, সেটা আপনার কথা সূত্র ধরেই, সেটা হচ্ছে এটা তো হতে পারে যে কংগ্রেসের যে সাংসদরা তারা কংগ্রেসের প্রার্থীকেই ভোট দিতে দিয়েছেন। এটা হতে পারে তো যে শরিক দল যে ইন্ডিয়া ব্লকের যে বাকি শরিক, তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক বছর ধরে, বিশেষ করে নরেন্দ্র মোদী জমানায় গত 10 বছর ধরে একটা অভিযোগ সবসময়, মানে ভারতের রাজনৈতিক যে পরিমণ্ডল তার উপরে এই ওজোন লেয়ারের মতো রয়েছে। সেই অভিযোগটা কি, যে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এই যে ডিফারেন্ট এজেন্সি দিয়ে অপোজিশনকে আর্ম টুইস্ট করার অভিযোগ। এখন অপোজিশনের মধ্যেও এই ধরনের অভিযোগ সম্পন্ন, মানে আমি প্রচুর নেতা আছেন তো যারা ভয়ে আছে, তাকে কাউকে দোষী বলছি না, কিন্তু অমল আমি বলছি বুঝতে পেরেছি অভিযোগ রয়েছে। এরকম মণিমাণিক্যের কিন্তু অভাব নেই, না একেবারেই নেই। তো এই যে মণিমাণিক্য থেকেও যদি আজ ক্রস ভোট হয়ে থাকে, তাহলে সেই সম্ভাবনাও রয়ে যাচ্ছে। তার ফলে রাহুল গান্ধীর যে পারপাস, ব্যক্তি রাহুল গান্ধীর পারপাস কিন্তু এখানে ডিফিটেড হচ্ছে না, হচ্ছে যে সমষ্টিগত যে চেষ্টার জায়গা, ঠিক সেটা ডিফিটেড হচ্ছে। আর একটা বড় কথা, সেটা হচ্ছে যে ইন্ডিয়া ব্লকের নাম্বার ছিল 315,
সেখান থেকে মাত্র 15টা ভোট কম, তাহলে কিন্তু 300 জন কিন্তু ইন্ট্যাক্ট আছে, উইচ ইজ নট সো মানে মানে ইনসিগনিফিকেন্ট, বরঞ্চ সিগনিফিকেন্ট। কিন্তু একটা ধাক্কা খেয়ে গেল, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই ধাক্কা তো খেয়েই গেল। এবং এটাও ঠিক যে কে ভোট দিয়েছে এইটা নিয়ে আগামী দিনের রাজনীতিতে এইটা নিয়ে অনেক জলঘোলা হবে, এবং এগুলো ফাইনালি গোপন থাকে না। নানান ইকুয়েশনে এগুলো স্পষ্ট হয় যে অমুক ভোটের নির্বাচনে কারাই এই কর্মটি করেছে। মানে আমাদের আমাদের স্পষ্ট করে বলা যায় না, কিন্তু উপসর্গ দেখে কিছু কিছু আন্দাজ। হ্যাঁ, যেমন আমাদের প্রয়াত প্রণববাবু 93-তে পশ্চিমবঙ্গ থেকে তিনি রাজ্যসভায় গিয়েছিলেন। সেই নির্বাচন অত্যন্ত বিতর্কিত নির্বাচন ছিল। দেখা গিয়েছিল যে বামফ্রন্টের প্রায় 10-12 জন তারা প্রণববাবুকে ভোট দিয়েছেন। এটাতে একটা ইন্টারেস্টিং কমেন্ট, অমলদা আপনি বলতে পারবেন, যে জ্যোতিবাবুকে প্রশ্ন করা হতে উনি বলেছিলেন যে আমি তো বামফ্রন্টের প্রার্থীকেই ভোট দিয়েছি। মানে এইটা তো এছাড়া কোনো উপায় নেই। এবং তারপরে কেউ কেউ বলতে শুরু করেছে আসুন এই তো ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনির মতন। এবং এরপর কিন্তু এই নিয়মটা চালু হলো যে রাজ্যসভার ভোটে পার্টির এজেন্ট যিনি থাকবেন তাকে দেখিয়ে ব্যালটটা জমা করতে হবে। তার মানে রাজ্যসভার ভোটটা কিন্তু গোপন ব্যালটের ভোট নয়, এক্স্যাক্টলি পার্টিকে দেখিয়ে রাজ্যসভার ভোটটা দিতে হয়, কারণ পার্টির হুইপ মেনে ভোটটা দিতে হয়। এবং কেউ যদি সেই হুইপটা না মানে তাহলে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া যেতে পারে ওই আইনসভার সদস্য পদ থেকে। এক্স্যাক্টলি। তো এই যে প্রণববাবুকে কারা ভোট দিয়েছিলেন এই ব্যাপারটা তো তখন তো গোপন ব্যালট ছিল, যেমন উপরাষ্ট্রপতির নির্বাচন। কিন্তু কিছুদিনের মধ্যেই জানা গিয়েছিল যে এই ব্যাপারে ফরওয়ার্ড ব্লক, তারা শরিক দল, তাদের সঙ্গে কোনো বোঝাপড়া হয়েছিল, এবং সেটা নিয়ে অনেক রকম অর্থনৈতিক আরো নানাবিধ সুযোগ সুবিধার প্রসঙ্গ এসছিল। অভিযোগই আমি বলবো, কারণ এগুলো নিয়ে ফর্মালি কোনো তদন্ত কমিশনও হয়নি, কিছুই হয়নি, রাজনৈতিক কাদা ছোড়াছড়ি হয়েছে। কিন্তু ফাইনালি একটা স্টেজে গিয়ে এটাই কিন্তু ইতিহাসে লেখা হয়ে থাকবে যে এই ভোটগুলি ফরওয়ার্ড ব্লকের নেতারা কয়েকজন বিধায়ক দিয়েছিলেন, এবং ফরওয়ার্ড ব্লকের তৎকালীন রাজ্য সম্পাদক তিনি স্বয়ং এই ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন। এবং সিপিএম নেতৃত্ব সেই সময় আমরা যেহেতু পলিটিক্যাল বিট করতাম, সিপিএম নেতৃত্বের তরফে বলা হয়েছিল যে এই বিষয়টা সম্পর্কে তারা একেবারেই ওয়াকিবহাল ছিলেন না। মানে এটা কেউই জানতো না যে ফরওয়ার্ড ব্লক থেকে এরকম একটা জিনিস করে দেওয়া। কিন্তু প্রণববাবু ভোটে লড়বেন, এবং প্রণববাবু মানে তখনই প্রমাণিত যে ইন্দিরা গান্ধীর ক্যাবিনেটের সেকেন্ড ম্যান, তিনি পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ভোটে লড়বেন, অথচ পশ্চিমবঙ্গে ক্রস ভোটিং হবে না, এটা যদি কেউ ভেবে থাকেন বা বলে থাকেন, আমার মনে হয় এটা অতি সরলীকরণ। কারণ তারাও জানতেন যে কিছু একটা খেলাধুলো এখন খেলা হবে, স্লোগানটা পপুলার হয়েছে, কিন্তু তখনকার থেকে সেই সময় যে খেলাধুলো চলতো এটা কিন্তু প্রমাণ। কারণ প্রণববাবুর আরেকটা জিনিস আমি অমলদা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে কংগ্রেসের ভেতরে এই ধরনের ভোট, রাষ্ট্রপতি নির্বাচন বা রাষ্ট্রপতি নির্বাচন একটা অঙ্ক। রাষ্ট্রপতি নির্বাচনের তো অঙ্কটা তো অনেক বড় অঙ্ক, তার কারণ সেখানে ভোটার হচ্ছেন শুধুমাত্র সাংসদ জন, সব রাজ্যের বিধায়করাও। সুতরাং তাদের ওয়েটেজ, সেখানকার জনসংখ্যা, তার ভিত্তিতে তাদের একটা ওয়েটেজ ঠিক হয়, ফলে অঙ্কটা খুব জটিল। আমি নিজে দুটো রাষ্ট্রপতি নির্বাচন দেখেছি, এবং তাতে মারা গেছেন আজকে প্রিয়রঞ্জন দাসমুন্সী, কিন্তু তার প্রশংসা না করলেই নয় যে প্রতিভা পাটিলের যখন রাষ্ট্রপতি পদে তার যখন নির্বাচন হচ্ছে, তখন কিভাবে এই অঙ্কটাকে ম্যানেজ করতেন প্রিয়রঞ্জন দাসমুন্সী, এবং প্রতিনিয়ত যোগাযোগ রেখে ফোনাফুনি করা, ক্রস ভোটিং ঠেকানো ইত্যাদি প্রভৃতি। আজকে মনে হচ্ছে কংগ্রেসের সেই ম্যানেজমেন্টের একটা গলদ রয়েছে। আমি দেখেছি রাষ্ট্রপতি নির্বাচনের সময় প্রণববাবুর থেকে বড় প্রণববাবু তো মানে এবং নিজে গোটা ভারতবর্ষ ঘুরেছেন, এবং উনি রোজ রাত্রিবেলা, আমি আজকে দর্শকদেরও বলি, আমি নিজে দেখেছি রোজ রাত্রিবেলা উনি ওই ডায়েরিটা নিয়ে বসে ওই প্লাস মাইনাস করে অঙ্কটা করতেন, যে হ্যাঁ এই অঙ্কটাতে যেটা ঠিক করেছে এটা কি ঠিক আছে, না বাড়লো না কমলো। এবং মনে রাখতে হবে যে সেই সময় যখন প্রণববাবুকে কংগ্রেস রাষ্ট্রপতি পদপ্রার্থী করে ঘোষণা করে, সেই সময়তে হলো কি যে তখনও কিন্তু তৃণমূল রাজি ছিল না এবং তখনও কিন্তু সমর্থন ঘোষণা করেনি। কিন্তু প্রণববাবু তলে তলে তৃণমূলের অনেক সাংসদ, এবং দুজন সাংসদের কথা বলতে আমার এখন কোনো দ্বিধাই নেই, তার মধ্যে অন্যতম ছিলেন সোমেন মিত্র
এবং হচ্ছেন যে শুভেন্দু অধিকারী, তারা গিয়ে প্রণববাবুর ইস্ট অফ কৈলাসের বাড়ি থেকে মিটিং করে এসেছিলেন, কারণ তারা ক্রস ভোটিং করবেন প্রণববাবুর পক্ষে, এটা গিয়ে কথা দিয়ে এসেছিলেন। আমি কেন আজকে এটা আরো খোলাখুলি বলতে পারছি, তার কারণ হচ্ছে প্রণববাবু তার আত্মজীবনীতেও শেষ পর্যন্ত এই কথাটা লিখে গিয়েছেন যে এই দুজনের নাম করে, যে সোমেন এবং শুভেন্দু আমার ইস্ট অফ কৈলাসের বাড়িতে এসে আমাকে কথা দিয়ে গেছিল। আমি ইস্ট অফ কৈলাসের বাড়ির বাইরে থেকে একজন সাংবাদিক হিসেবে পর্যবেক্ষণ করেছিলাম যে কিভাবে দুজন ঢুকছেন পরপর, কিন্তু সেটা তো আজকে অতীত ঘটনা। তো আমি বলছি যে এই ম্যানেজমেন্ট কোথাও আজকে মনে হচ্ছে যে কংগ্রেস বা মল্লিকার্জুন খাড়গের যে নেতৃত্বে এই ম্যানেজমেন্টের একটা গাফিলতি রয়েছে। আমরা তো এর আগের একটা ইয়েতে আমি আলোচনা করছিলাম যে রাহুল গান্ধী এখন কংগ্রেসের মধ্যে এই জায়গাগুলোকে ধরার চেষ্টা করছেন, এই যে বুথ কেন্দ্রিক রাজনীতি, বুথের লড়াই, এই যে বিষয়গুলো, সেগুলো উনি চেষ্টা করছেন। মানে কংগ্রেসের যে একটা গয়ঙ্গচ্ছ ভাব, একটা লেটলতি ইয়ে, একটু গড়াগড়ি খাওয়া, এই যে বিষয়গুলো, এই জায়গা থেকে রাহুল গান্ধী একটা সিরিয়াস পলিটিক্সের জায়গায় দলকে নিয়ে আসার চেষ্টা করছেন। তুমি একদমই সঠিক যে বিজেপি, এটা আমরা অতীতে সিপিএম এর মধ্যে দেখেছি, তখন এটা নিয়ে অনেক রকম কথাবার্তা হতো, কিন্তু আজকের ভারতবর্ষে দেখা যাচ্ছে যে শাসক দল হিসেবে সিপিএম যেভাবে গোটা রাজনীতিটাকে ভোট কেন্দ্রিক করেছিল, পরবর্তীকালে বিজেপি গোটা ভারতকে সেই একই ফর্মুলাতে শাসন করছে। এবং এখন সবাই এটা রিয়ালাইজ করেছে যে আসলে ওই বুথের লড়াইটাই হচ্ছে লড়াই। ফলে এই জায়গায় আমায় যেতে হবে। কংগ্রেসের আমার মনে হয় যে এই যে ম্যানেজমেন্ট যেটাকে বলে, ইলেকট্রাল ম্যানেজমেন্ট, এই জায়গাতে একটা বড় ঘাটতি আছে, বড় ঘাটতি আছে। আমি যেমন একটা বলতে পারি যে নরেন্দ্র মোদী, মানে যেমন অমিত শাহ আছেন, রাহুল গান্ধীর একটা অমিত শাহ দরকার, রাহুল গান্ধীর একজন অমিত শাহ দরকার। এটাই অ্যাকচুয়াল আসল কথা, যে তার পক্ষে তো এই প্রতিনিয়ত এই অঙ্ক কষা এবং ফোনাফুনি করা সম্ভব নয়। এইটা নরেন্দ্র মোদীর একটা বড় সুবিধা। আমরা তো দেখেছি যে মহারাষ্ট্রের যে নির্বাচনটাতে মানে আবার তারা রিগেইন করলেন, সেখানে আমরা দেখলাম যে 4-5 জন মন্ত্রীর একটা টিম, এমনকি পরিবেশ মন্ত্রী, তিনি ওই কি বলে বাকুতে যে হলো পরিবেশ সম্মেলন হলো, সেখানে পর্যন্ত তিনি গেলেন না। মানে তাদের কাছে নির্বাচন, এই যে মাটি কামড়ে থাকা, ইকুয়েশন মেলানো, অঙ্ক মেলানো, এই যে ভোট 30টা ভোট এসছে, যাই আসুক, এটা যদি 5ও হতো কি 10ও হতো, এটার পেছনে কোনো সংশয় নেই, প্রচুর বিনিদ্র রজনী রয়েছে, বিনিদ্র রজনী রয়েছে। তবে এটাও আমি বলবো একই সঙ্গে, শাসক দলের ক্ষেত্রে এই কাজগুলো এজেন্সির লোকের অনেক বেশি করেন। মানে নেতা মন্ত্রীরা যতটা না, তারা শুধু প্রত্যাশাটা ব্যক্ত করেন, বাকি ডিলগুলো এটা তো করেন বলতে পারবো না, করেন বলে অভিযোগই বলতে হবে, কারণ আমাদের কাছে কোনো সাদা কালো না। এক্স্যাক্টলি, মানে এজেন্সির লোকেদের একটা ভূমিকা এই সময় মানে শোনা গেছে যে তারাই এই ডিলগুলো তৈরি করে দেন, তাদের কাছে শুধু অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়, হয়তো একবার হাই হ্যালো ফোনে ফর্মালি হয়, কিন্তু বাকি, কারণ যারা এগুলো দিচ্ছে তাদের মধ্যে কিছু যেমন আছে মনে করে যে আমি না দিলে সিবিআই আমায় অ্যারেস্ট করবে, আবার কিছু জন আছে যে আমি না দিলে পরে আমার এই ব্যবসাটাতে গলতি আছে, এটাতে আমি ধরা পড়বো। সো এখানে শাসক দলের কতগুলো সুবিধা এই ধরনের নির্বাচনে থাকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এজেন্সি তাদের জন্য একটা বড় সহায়ক ভূমিকা নেয় বলে বিভিন্ন সময় আমি শুনেছি। ফলে এটা এখন একটা মানে কি বলবো, বিশ্বাসযোগ্য জায়গায় চলে এসছে যে এই এজেন্সিগুলো কিন্তু রাজনৈতিক দলের হয়ে কাজগুলো করে। ধারণা তৈরি হয়ে গেছে। এই ধারণাটা কিন্তু মানে ধারণা তৈরি হওয়ার পেছনে না কতগুলো ঘটনা থাকে, মানে আমরা তো দেখতেই পাচ্ছি এই ঘটনাগুলোকে পরপর সাজিয়েই ধারণা তৈরি হয়। এক্স্যাক্টলি, আমরা তো দেখতেই পাচ্ছি যে যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হচ্ছে, চার্জশিট দিতেও বিলম্ব হচ্ছে, এবং চার্জশিট দেওয়ার ফলে দেখা যাচ্ছে কোর্ট সেগুলো নিয়ে কোনো নাড়াচাড়া করছে না, মেরিট পাচ্ছে না কোনো, মানে অভিযোগের পরে বিজেপিতে যোগ মেরিট পাচ্ছে না কোনো, অভিযোগের পরে বিজেপিতে যোগ দেওয়া ইত্যাদি প্রভৃতি। তো কিন্তু অমলদা, আজকে আলোচনাটা গুটিয়ে আনার আগে আমি যেটা বলি, তার মানে যে আজকের যে ভোটের ফলাফল, এই ভোটের ফলাফলের পরে অনেকদিন পরে নরেন্দ্র মোদীর কাছে একটা নিশ্চয়ই স্বস্তিজনক সন্ধ্যা, এবং কথায় বলে টেস্ট অফ দ্য পুডিং ইটিং। তো ফলে আজকে পুডিং খেয়ে রাত্রিবেলা অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, এবং শুধুমাত্র তো নরেন্দ্র মোদী নয়, যে বিজেপির পার্টির মধ্যে যে একটা প্রশ্ন বারবার অনেকেই তুলছেন যে অমিত শাহ কেন পার্টিকে কন্ট্রোল করবেন, সে কিন্তু আজকের ভোটাভুটির পরে আবার কিন্তু অমিত শাহ পজিশনটা বিজেপিতে স্ট্রং হয়ে গেল, এবং ন্যাশনাল পলিটিক্সে বিজেপি কিন্তু আবার একটা
একটা স্বস্তিজনক জায়গায় এলো। আমি বলছি না যে এই স্বস্তি চিরস্থায়ী হবে, না, না, কারণ অবশ্যই। হচ্ছে অপোজিশন এমন নয় যে যে অপোজিশন খুব ভঙ্গুর হয়ে গেছে। 315টা তাদের স্ট্রেংথ, সে জায়গায় তারা 300টা ভোট পেয়েছে, হুইচ ইজ ভেরি সিগনিফিকেন্ট। 782টা স্ট্রেংথের মধ্যে ভোট হওয়ার কথা ছিল, কারণ লোকসভায় রয়েছে 543টি সিট, তার মধ্যে একটি আসন শূন্য, রাজ্যসভায় 233টি আসন, 5টি আসন শূন্য, কিন্তু 12 জন নমিনেটেড মেম্বারের ভোট ছিল, তার মানে 782। তার মানে 382টি ভোট পেলেই 782-র মধ্যে জিতে যেতেন। দেখা যাচ্ছে যে সেখানে যে 754টি ভোট পড়েছে, এবং সেই 754-র মধ্যে 300টি ভোট পেয়েছেন, যে সেটা কিন্তু একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ কিন্তু এই অপরাধী খোঁজার যে ব্যাপারটা হবে যে কে এই কাণ্ডটি করলো, এইটা এটাই তো তো এটা তো এখন অপোজিশনের জন্য একটা বড় ধাক্কা, চালুনি বড় নিয়ে বেরোতে সমস্যা। হবে। এবং ইন্ডিয়া ব্লক মানে তো কোনো একটা পার্টি না, অনেকগুলো রাজনৈতিক দল মিলে কোথা থেকে কে করেছে সেটা এখন খুঁজে বের করা দুষ্কর। কিন্তু আজকের দিনে বলা যায় যে এই ভোটের ফলাফল সিপি রাধাকৃষ্ণনকে তো উপরাষ্ট্রপতি আসনে বসালোই, কিন্তু তার থেকে এই বড় ভিক্টরি যেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর। আজকের এই আলোচনা এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।